গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, বুধবার রাত আনুমানিক 11টা 40 মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাঙ্ক ব্র্যান্ডের। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। পুলিশ ঘটনাটি জানার পর নিজেরাই জিডি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে। সিকিউরিটির একটি বিষয় উল্লেখ করেছেন, আপা বলছিলেন আসলে এটি কিভাবে সম্ভব হয় যে কেউ এসে তার গাড়ির মধ্যে এসে কাগজ বা ইনভলভ যেটাই হোক সেটি কিভাবে সম্ভব হয়? ধন্যবাদ। প্রথমত বলি, আপনি ঢাকা শহরের দেয়ালগুলোর যদি দিকে তাকান, জুলাইয়ের যে গ্রাফিতি আছে, অনেকগুলো জায়গায় আপনি দেখবেন যে পৃথিবীর কোনো সভ্য দেশে জনগণকে রাস্তায় আটকে রেখে ভিআইপিরা চলাফেরা করে না। আমরা এই সংস্কৃতির অবসান চাই। জুলাইয়ের যোদ্ধারা এই গ্রাফিতি লিখেছিল। জি, আমাদের ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর প্রথম দিকে কিন্তু তার গাড়িকে চলাচলের জন্য রাস্তা বন্ধ করা হতো না। এখন কিন্তু রাস্তা বন্ধ করা হয়। তার অর্থ হচ্ছে যে কখনো কখনো আপনি নাগরিক অধিকারকে এনশিওর করতে গিয়ে কতগুলো আবেগের জায়গাও নেন, আবার কতগুলো বাস্তবতার ব্যাপার আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তার জন্য রাস্তাঘাটে তার যে বাড়তি নিরাপত্তা, এটিকে আমি কোনোভাবেই সমালোচনা করব না, সমালোচনা করি না, কারণ এটি এক ধরনের প্রয়োজনীয়তা আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বাভাবিক সময়ে যে আইন শৃঙ্খলা বাহিনী থাকে, যখন বড় উৎসব হয় পহেলা বৈশাখ, তখন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বাড়ে। এটি হচ্ছে বাস্তবতা, এটি স্বাভাবিক। তারেক রহমান ব্যক্তিগতভাবে তিনি নানা ধরনের ঝুঁকির মধ্যে, হুমকির মধ্যে আছেন, কারণ রাজনৈতিক দল হিসাবে এই জায়গাগুলোতে আমরা পৃথিবীর অনেকগুলো জায়গায় অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটতে দেখেছি। একজন মানুষের জীবনের নিরাপত্তার জন্য রাষ্ট্র কখনো কখনো উদ্যোগ গ্রহণ করতে হয়। যার মানে গুরুত্ব যতটুকু, সেই অনুযায়ী রাষ্ট্র উদ্যোগগুলো গ্রহণ করে। কারো বাড়ির সামনে ট্যাঙ্ক বসিয়ে রাখে, কাউকে একজন নিরাপত্তা প্রহরী দেওয়া হয়, আবার কারো কারো সামনে পেছনে স্কট দিয়ে তাকে নিয়ে যেতে হয়। আমি তারেক রহমানের জন্য যতটুকু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এর মধ্যে আমি বাড়াবাড়ির কিছুই দেখি না। তবে মিডিয়া যে আচরণগুলো করছে, এর মধ্যে আমি বাড়াবাড়ি দেখি। তো নিরাপত্তার জায়গাটায় সরকারের যে উদ্যোগগুলো, এগুলোর মধ্যে সরকার বিরাট খারাপ কাজ করেছে। জামাতের পক্ষ থেকে এর আগে ওই প্রশ্নগুলো তোলা হয়েছে, গতকালও বলা হয়েছে। আমি জানি না তাদের এই ভাবনাটা তাদেরকে কেন বারবার করছে, তাদেরকে স্পর্শ করছে যে তারা তারেক রহমানের নিরাপত্তাটা কমিয়ে ফেলা হোক, এই প্রত্যাশাটা কেন তাদের মধ্যে বারবার তাদেরকে আলোড়িত করছে। এবং এই কথাটা তারা বারবার বলছেন, তাদের আমিরের প্রসঙ্গেও বলছেন, জি, প্রয়োজনের সমান দিতে হবে। বলছে যে সমানের কথা বলছে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আপত্তি নেই, কিন্তু জামায়াত আমিরের কেউ নিরাপত্তা দিতে হবে, এই প্রসঙ্গটি তারা বলছেন। তো আমি যদি তার আমিরের নিরাপত্তার সেই ধরনের ঝুঁকি থাকে, অবশ্যই রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। যদি জামাতের আমিরের নিরাপত্তা ঝুঁকি থাকে, তাহলে সরকারের কাছে তারা বলতে পারে যে এই কারণে আমাদের নিরাপত্তাহীনতা অনুভব করছি, আপনারা আমাদের আমিরের জন্য নিরাপত্তা বাড়ান। কিন্তু আপনাকে যেহেতু দিয়েছে, সুতরাং আমাকেও দিতে হবে। এর পেছনে বা এর ভেতরে কোনো একটা অসৎ ভাবনা কাজ করছে। এক কথা অনেকেই বিশ্বাস করে যে জামাতের মনের ভেতরে একটা বাসনা ছিল তারেক রহমান যাতে নির্বাচনের আগে দেশে আসতে না পারে, কারণ তাতে জামাত রাজনৈতিকভাবে লাভবান হতো। এবং তারেক রহমান দেশে আসার কারণে যারা মনের দিক থেকে কিছুটা ম্রিয়মাণ হয়ে পড়েছে, তার মধ্যে জামাত একটা। বিএনপি বলে কিনা জানি না, আমি সাধারণ মানুষের ভাবনার কথা বললাম। অনেক সাধারণ মানুষ মনে করে তারেক রহমান দেশে না আসতে পারলে এটি জামাতের জন্য লাভ হতো। আমরাও বলেছি নানা জায়গায়। সুতরাং আমার কথা হচ্ছে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি সম্মানিত লোক, একটা বড় দলের প্রধান। তার যদি নিরাপত্তা কোনো কারণে মনে হয় যে না, নিরাপত্তা ঝুঁকি আছে, জামাতের প্রথম দায়িত্ব হচ্ছে, উচিত হলো সরকারকে বলা যে এই কারণে আমার আমিরের নিরাপত্তাটা আপনাকে বাড়াতে হবে, আপনি পেয়েছেন বলে আমাকে দিতে হবে,
এই কথাটা তারা যখন এসে বলে বৈষম্য নিরসন, ডক্টর মোহাম্মদ ইউনূস গণ অভ্যুত্থানের পরে এতগুলো রাজনৈতিক দলকে ফেলে রেখে যখন মাত্র 3টা দলকে আমেরিকায় নিয়ে গেল, তখন জামাত কিন্তু আজকে যাদের সাথে জোট করেছে তাদের কারো কথা বলেনি যে তাদেরও তো ভূমিকা ছিল গণ অভ্যুত্থানে, আপনি আমাদেরকে শুধু নিচ্ছেন, তাদের 2-1জনকে নিচ্ছেন না কেন? অর্থাৎ ওই যেটা বললাম যে আমি যতটুকু চাওয়া, আমি যদি সেটি পাই, ফুলফিল হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই যে রাজনৈতিক কৌশল, এই কৌশলটা নিন্দনীয়। আপনি বললেন যে গতকালকে তারা বলেছেন ডিসিএসপি পুলিশের ভূমিকার কথা। বাংলাদেশে লটারি করে ডিসিএসপি নিয়োগের ঘটনা এই সরকার করেছে, এবং কবে করেছে? জামাতের সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে যেদিন দাবি করলেন ডিসিএসপি লটারি করে নিয়োগ দিতে হবে, ঠিক তার 2 দিন পরে সরকার সেই কাজটি করলো। আজকে তারা কেন বলেন যে এসপিরা আমাদের কথা শুনছে না? এই যে এসপি নিয়োগ হয়েছে লটারি করে, এটা তো তাদের দাবির প্রেক্ষিতে হয়েছে। অর্থাৎ তারা যেখানে সুবিধাটা পাচ্ছেন না তখন কিন্তু এসে আপত্তি করছেন। আমি আপনাকে মনে করিয়ে দিই, গত 2 দিন ধরে বিদেশি নাগরিক ইস্যুতে নির্বাচন কমিশনে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটি কোনোভাবে স্বস্তিদায়ক না। আব্দুল আওয়াল মিন্টু সহ বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে তারা প্রশ্ন তুলেছেন। যদি তাদের কাছে যৌক্তিক প্রশ্ন তোলার মতন গ্রাউন্ড থাকে অবশ্যই তারা তুলবেন। কিন্তু আপনাকে মনে করিয়ে দেই, কুড়িগ্রামের ডিসি একজন নারী, তিনি যখন জামাতের নেতার নাগরিকত্ব নিয়ে তাদের যে বিধিবিধান অনুসরণ করতে গেলেন, সঙ্গে সঙ্গে মব সৃষ্টি করে ডিসি অফিস ঘেরাও করার কথা আপনার মনে আছে? তাকে ইসকনের সহযোগী বলার কথা আপনার মনে আছে? তাকে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর বলার কথা মনে আছে? জি। তাহলে এই যে ডিসি, তিনিও কিন্তু এই যে লটারির মাধ্যমেই সেখানে পদায়ন হয়েছে তার, তিনি লটারির মাধ্যমেই কিন্তু সেখানে পোস্টিং পেয়েছেন। তো এই লটারির দাবিটা করেছে কিন্তু জামাত ইসলাম। আবার যখন ওই ডিসির কাছ থেকে তার কাঙ্ক্ষিত সিদ্ধান্ত পাচ্ছে না, তার পক্ষে সিদ্ধান্ত যাচ্ছে না, তখন বলছে তুমি ইসকনের সদস্য, তুমি আওয়ামী লীগের সহযোগী, তুমি আমার কথা মানছো না। অর্থাৎ 16 আনা যদি না পাই তাহলে আপনি আমার শত্রু। এবং এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির থেকে বেরিয়ে আসার জন্য আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছিল, কিন্তু এখান থেকে আমরা কেউ বের হইনি। নিরাপত্তা ইস্যুতে আমি যেটা মনে করি, তারেক রহমান বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দলটির প্রধান, তার নিরাপত্তার ক্ষেত্রে সরকারের ভূমিকা আছে, তার দলেরও ভূমিকা আছে। আপনি যে প্রশ্নটি করেছেন গতকালকে গুলশানে, আমরা চাই ভেতরে কি ঘটেছে তথ্যটা যেন মানুষকে জানানো হয়, এবং আমি ধারণা করছি যে তার যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে কোনো না কোনো জায়গায় ত্রুটি রয়ে গেছে। তার প্রমাণ হলো, আপনি শুধু গাড়ির পাশ দিয়ে যায়নি কোনো একজন মানুষ, এসে একটা চিঠির খাম গাড়িতে লাগিয়ে দেওয়ার জন্য যে সময়টা প্রয়োজন হয়, তার অর্থ হলো তার আশপাশের যে নিরাপত্তা রক্ষী তারা সম্ভবত তার গাড়ির আশপাশে ছিলেন না, গাড়ির থেকে অনেক দূরে ছিলেন। এবং সেটি কিভাবে সম্ভব? আমার প্রশ্ন হচ্ছে সেটি যে এখানে সরিষার মধ্যে কোনো ভূত আছে কিনা, এটি বিএনপি তার দলীয়ভাবে এটি তদন্ত করতে পারে। এই কারণে তদন্ত করতে পারে যে তারেক রহমান এবং তার আগে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে বিএনপি কিন্তু সাংগঠনিকভাবে কতগুলো উদ্যোগ তারা নিয়েছিলেন। সুতরাং এই জায়গাটা সরকার পুলিশ যেমনিভাবে তদন্ত করবে, অবশ্যই রাজনৈতিকভাবে দলগতভাবে বিএনপি সেই খোঁজটা নেওয়া উচিত বলে আমি মনে করি। পুলিশ যেটি বলছিল যে সিসিটিভিতে যে ছবি আছে সেই ছবিটি স্পষ্ট নয়, এই জন্য আসলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে তার চেহারা কি ছিল।